শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন তারা। পরে ফুলের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সব শ্রেণী পেশার মানুষ। দর্শক আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ভোরের আলো তখনও ফুটেনি। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছিল ব্যাপক প্রস্তুতি। 1971 সালের এদিন এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তার দেশীয় দোসররা। তাদের স্মরণেই এত আয়োজন। সকাল 7টায় সমাধিস্থলে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা জানান জাতির সূর্য সন্তানদের প্রতি। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা জানানো শেষে সৌজন্য সাক্ষাৎ করেন উপস্থিত সবার সাথে। এরপরে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনিও শ্রদ্ধা জানান মেধাবী সন্তানদের প্রতি। এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। উপস্থিত সবার সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস। এদিন জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা পরিষদ ও মুক্তিযোদ্ধারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা ফারুকী আজম। তিনি জানান জাতি সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে তাদের। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সবসময় করবে। এটা আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। তিনি কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পরে সবার জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধ। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দেশীয় দোসররা এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে ভেবেছিল বাংলাদেশকে মেধাশূন্য ও ধ্বংস করে দিবে। কিন্তু তারা জানে না তাদের শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশিরা এদেশকে এগিয়ে নিয়ে গিয়েছে বহুদূর। মোহন ইসলাম, 71, ঢাকা। বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। দর্শক, রায়ের বাজারে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়, সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পার্থ, যারা সকাল থেকে শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন? আর 24-এর গণ অভ্যুত্থানের পর তো দ্বিতীয়বারের মতো বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে। বর্তমান প্রজন্মের যারা আসছেন শ্রদ্ধা জানাতে তারা কি বলছেন জানাবেন। হ্যাঁ, সময় গড়িয়েছে, সূর্যের তেজ ছড়াচ্ছে, কিন্তু আসলে মানুষের মিছিলের যে স্রোত, সেই তেজ আমরা সকাল থেকে পাইনি। এবং যে ম্লান তেজ, সে ম্লান তেজেই আমরা দাঁড়িয়ে রয়েছি স্মৃতির মিনারে। যেই স্মৃতির মিনারে 1971-এর 25 মার্চ থেকে শুরু করে 1972-এর 31 জানুয়ারি পর্যন্ত যে বুদ্ধিজীবী নিধন হয়েছিল দেশ জুড়ে, তার একটি আকর স্থান রায়ের বাজার বৌদ্ধভূমি। সেই বৌদ্ধভূমিতে আজকে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে। যদিও স্মৃতি, আমি বারবার বলছি যে মানুষের মিছিল নেই, কিন্তু যারা এসেছেন তারা বলছেন যে হয়তো মিছিল নেই, কিন্তু অন্তরে মুক্তিযুদ্ধ আছে, অন্তরে অত শ্রদ্ধা আছে বুদ্ধিজীবীদের প্রতি। সেই শ্রদ্ধাটা শুনতে চাই। আমাদের সঙ্গে আছেন, আমরা সরাসরি যুক্ত রয়েছি। আপনারা এসেছেন শ্রদ্ধা জানাতে, সকাল থেকে কেমন দেখছেন? আমি আসলে সকাল থেকে আসিনি, আমরা 10টার দিকে এসেছি। তো দেখলাম আসলে জনসমাগম কম। এর আগে মানে আগের বছর বা তার আগের বছর অনেক মানুষ ছিল, এবার একটু তুলনামূলক কম। কেন কম মনে হয়? আসলে এখন তো রাজনৈতিক একটা অস্থিরতা চলছে, তারপরে হত্যা, খুন, চারদিকে একটা বিভৎস অবস্থা। হয়তো এই কারণে অনেকে মানে আসেননি বা আসতে পারেননি নানান ঝামেলায়। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে প্রজন্ম 71-এর একটা বড় মানববন্ধন দেখতাম, লাল ব্যানারে ছেয়ে যেত, সেটিও এবার নেই। প্রজন্ম 71-এর তো বুদ্ধিজীবী সন্তান, বুদ্ধিজীবী সন্তানরা তো আগে আসবেন এখানে, এবং ওনারা কেন আসেননি এটা আমারও প্রশ্ন। ওনাদের তো থাকা উচিত ছিল, ওনারা কেন আসবেন না? অনেকগুলো
কেনর উত্তর আমরা আজকে পাইনি এই স্মৃতির মিনারে। এবং এই আমার কাছে সর্বশেষ। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আমার অন্য কোনো সহকর্মী যুক্ত হবেন। পার্থ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। রায়ের বাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যথাসময়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে বলেও আশা করেন তিনি। সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। এছাড়া যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় জানান মির্জা ফখরুল। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজকে আমরা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছিলাম। আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং এই শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে যাব। দর্শক, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। সেখানকার আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, নিশ্চয়ই অনেকেই শ্রদ্ধা জানাতে এসেছেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন যারা এসেছেন তারা কি বলছেন, তাদের মতামত কি আজকের দিনটিকে ঘিরে? তার মানে সকাল থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে, তবে সবার আগে শ্রদ্ধা নিবেদন করেছেন মহামান্য রাষ্ট্রপতি 7:05 এবং 7:06 শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। বিএনপি শ্রদ্ধা নিবেদন করতে এসেছে 8:30 পর। তারা শ্রদ্ধা নিবেদন করে গেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করে জানিয়েছেন যে সকল চক্রান্ত চলছে মুক্তিযুদ্ধের পর থেকে জাতির সূর্য সন্তানদের হত্যার যে চক্রান্ত চলছিল, তেমন চক্রান্ত এখনো চলছে। এই সব ধরনের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে দেশে এবং যথাসময়ে একটা নির্বাচন হবে। কথা বলেছে এনসিপি, কথা বলেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কথা বলেছেন। তারা সাধারণ মানুষও কথা বলেছে। রাজনৈতিক নেতাকর্মী যারা আছে তারা কথা বলেছেন। তারা জানিয়েছেন যে আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলন যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং যার বলিদান দিতে হয়েছে জাতির সূর্য সন্তানদের, তাদের যে চাওয়া, যেই মানে আকাঙ্ক্ষা, যেই স্পৃহা ছিল তা এখন পর্যন্ত পূরণ হয়নি। তবে তাকে সমন্বিত রাখতে দেশের মানুষ কাজ করে যাচ্ছে। বারবার যত সময় যত রকমের অনাচার তৈরি হয়েছে, যত রকমের বাধা বিপত্তি এসেছে দেশের গণতন্ত্র রক্ষায়, দেশকে রক্ষায় যত বাধা এসেছে, সব বাধা অতিক্রম করে বীর বাঙালি সবসময় মাঠে ঝাঁপিয়ে পড়েছে, রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা এই যে বুদ্ধিজীবী দিবস আজ 54 বছর ধরে পালিত হচ্ছে, এই আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয় এবং এই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে যেন একটা গণতন্ত্রের প্রতিষ্ঠা, একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যেন দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়, দেশে যেন মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়, যেন অধিকারের জন্য কাউকে লড়তে না হয়, যেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, যেন তাদের সন্তানদেরকে অনাহারে মরতে না হয়, এই আকাঙ্ক্ষা তারা বারবার ব্যক্ত করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক, বুদ্ধিজীবী যারা রয়েছেন তারাও কথা বলেছেন। তারা বলছেন যে যেভাবে মুক্তিযুদ্ধের সময় মাথা না নুইয়ে বাংলার সূর্য সন্তানরা তাদের জীবন দিয়েছেন, এই সময়ে বর্তমান সময়ে যেন বুদ্ধিজীবীরা যারা প্রতিনিধি রয়েছেন, যারা জ্ঞানীগুণী যারা রয়েছেন, তারা যেন তাদের মাথা কখনো না নুইয়ে দেশের প্রয়োজনে, দেশের আকাঙ্ক্ষায় যেন তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারেন এবং দেশের জন্য যেন তারা সবসময় কাজ করতে পারেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে যেন তারা সবসময় কাজ করতে পারেন। যেই প্রত্যাশা, যেই আগ্রহ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 24-এর আন্দোলন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা
বাস্তবায়ন হয়, সেই আকাঙ্ক্ষার জন্য চূড়ান্ত প্রতিফলন ঘটে, তাও বারবার তারা ব্যক্ত করেছেন। তারা এই বিষয়গুলো তারা বারবার বলেছেন। আমরা ছোট শিশুদের দেখতে পাচ্ছি, আগামীর প্রজন্ম, এই প্রজন্মদের দিয়েই কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়েছে। এই প্রজন্মের যারা জেনজি যারা রয়েছেন তাদের নিয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের পর কিন্তু বাংলাদেশে নতুন গণতন্ত্রের একটা ধারা সূচিত হয়েছে। তো আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, তারা শ্রদ্ধা জানাচ্ছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং বাংলাদেশকে এই নীতি অনুসারে আগামীতে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। লাবণী। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি যেমনটি বলছিলেন, নিশ্চয়ই নতুন প্রজন্মের মাধ্যমে বাংলাদেশকে আবারও সকলে নতুনভাবে চিনবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। জুলাই যোদ্ধাদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওসমান হাদির উপর হামলার ঘটনায় তা স্পষ্ট হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন বানচাল করতে এ ধরনের হামলার ঘটনা ঘটছে বলেও জানান নাহিদ। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরো জাতি দেখেছে। এবং এই পুরো পরিকল্পনার সাথে, এই আয়োজনের সাথে যারা জড়িত, প্রশাসন থেকে শুরু করে যারা সরকারের ভিতরে বাহিরে যারা নীল নকশা করছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদি। এরপর ফুলের শ্রদ্ধায় সিক্ত হয়ে ওঠে স্মৃতিসৌধের বেদি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্মরণ করেন দেশের শ্রেষ্ঠ সন্তানদের। তারা বলেন, বাঙালি জাতির দীর্ঘ মুক্তির সংগ্রামে এই বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখার মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। তারা গোটা জাতিকে অধিকার আদায়ের সংগ্রামে উদ্দীপ্ত করেছেন। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী হিমেল মাহবুব, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হিমেল, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন, জানাবেন। সর্বস্তরের মানুষই আসলে শ্রদ্ধা জানাচ্ছেন। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ফুলেল শুভেচ্ছা জানালেও এখন কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জাতির বীর সন্তানদের। আমি একটু কথা বলবো, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এসেছেন। একটু জানতে চাই যে স্বাধীনতার এই 54 বছরে আমরা কতটুকু এগিয়েছি, বাংলাদেশ কতটুকু এগুলো। দেখুন, আমাদের আগানোর তো আসলে শেষ নেই, আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। তো 1971 সালে আমাদের যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, তো তারা যদি হত্যা না হতো তাহলে আমরা হয়তো আরও 100 বছর এগিয়ে থাকতাম। তো যাই আছে এখন আমাদের, তো এগুলো চিন্তা করে আমাদের এখন যারা বুদ্ধিজীবী আছে, আমাদের দেশ থেকে যারা চলে যাচ্ছে, এইসব মেধা ধরে রাখতে হবে এবং আমাদের যে ইয়াং প্রজন্ম যারা আছে, আমাদের ছাত্ররা, ওরাই আমাদের দেশটা আগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি অতীত থেকে কোনো শিক্ষা নিতে পেরেছি? কেমন চলছে বাংলাদেশ? অতীত থেকে আমরা অনেক এগিয়ে আসছি, বর্তমানে বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে, ইনশাল্লাহ আমরা আরো এগিয়ে যাব। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কেউ ভোলেনি, কেউ ভুলবে না। তারা বলছেন এখানে বিভিন্ন স্কুল কলেজের, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের নিয়েও কিন্তু তাদের শিক্ষক এবং অভিভাবকরা ছুটে এসেছেন। হয়তো বড় বড় মিছিল নেই, কিন্তু ছোট ছোট গ্রুপে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে ঠিকই কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদের আজও মানুষ মনে করছে। লাবণী, আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব আপনার সাথে এবং বুদ্ধিজীবী সৌধের তথ্যগুলো আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী হিমেল মাহবুব।
দর্শক, চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। জয়পুরহাট হানাদার মুক্ত দিবস আজ। এই দিনে তৎকালীন প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা স্থানীয় ডাক বাংলোয় স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করে জয়পুরহাটকে পাকিস্তানি হানাদার মুক্ত ঘোষণা করেন। মুক্তিযোদ্ধাদের তাড়া খেয়ে হানাদাররা জয়পুরহাট ছেড়ে সিরাজগঞ্জের দিকে পালিয়ে যায়। ১৯৭১ সালে পাক সেনারা সান্তাহার থেকে ট্রেন যোগে আসে তৎকালীন মহকুমার জয়পুরহাটে। এরপর তারা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় জয়পুরহাটের বিভিন্ন স্থানে হত্যাযোগ্য, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটতরাজ চালায়। এমনকি জুম্মার নামাজের দিনেও মসজিদ থেকে অর্ধ শতাধিক মুসল্লি ধরে এনে সদর উপজেলার চক বরকত ইউনিয়নের পাগলা দেওয়ান বধ্যভূমিতে নির্বিচারে হত্যা করে। পাগলা দেওয়ান ভারত সীমান্তবর্তী হওয়ায় সেই এলাকা দিয়ে চলাচল করত শত শত শরণার্থীরা। সেখানে অসংখ্য শরণার্থীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে পাক সেনারা। এদিকে সদর উপজেলার বম্বু ইউনিয়নের করই কাদিপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৩৭১ জন মৃৎশিল্পীকে স্থানীয় রাজাকার আলবদরদের সহায়তায় নির্যাতন করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের নির্মমভাবে গুলি করে হত্যা করে পাক সেনারা। বাঙালি মির্জাফরের জাত, এরা হারামি, নতুন করে দেশ স্বাধীন করো ৭ই জুলাই। এরা মির্জাফর, এরা যে পাতে খায় সে পাতে পাকিস্তানকে আনার চেষ্টা। 14 তারিখে আমরা জয়ফাটে ঢুকছি, জয়ফাট হানাদার মুক্ত করেছি বাঘা বাবলুর নেতৃত্বে। আসে আমরা ডাক বাংলাতে পতাকা তুলে জয়ফাটকে হানাদার মুক্ত। ১৯৭১ সালে 14 ডিসেম্বর রোজ শুক্রবার আমরা বাচ্চাচার মুখে শুনেছি মসজিদ থেকে যখন নামাজ পড়ে বের হয় তখন অনেক জনগণকে এখানে হত্যা করা হয়, গলা কেটে এখানে একটা কূপ করা হয়েছিল, ওই কূপে ফেলে দেওয়া হয়েছে। তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সকালে সচিবালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মানুষকে ভয় দেখাতে ও দুর্বল করতে হামলা করা হচ্ছে, তবে নির্বাচন ঘোষিত সময়েই হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা। এটা তো কোনো বিচক্ষণতার লক্ষণ হলো না। এটাকে আমি প্রস্তুতির কথা বলবো, যাতে করে আমার প্রতিপক্ষ কোনো রকমের আর সুযোগ নিতে না পারে। এই প্রস্তুতির সাথে গ্রেফতার হওয়াকে কেন মিলাচ্ছেন? অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? সকল অপরাধী ধরবার জন্য আমরা তৎপর আছি। তো আমরা বলছি না, আমাদের থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে অপরাধীকে ধরবার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অপরাধী সবসময় 24 ঘন্টা ধরা পড়ে এমন তো না। লালমনিরহাটে তিস্তার চরে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি বাঁচায় তিস্তা, বাঁচাও তিস্তা শিরোনামে শনিবার এই বিতর্ক হয়। তিস্তা চুক্তি বনাম তিস্তা মহাপরিকল্পনা এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরাম আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় 22টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরামের সদস্যরা চ্যাম্পিয়ন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদস্যরা রানার আপ হয়। এ সময় বিজয়ী ও বিজিতদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। আমরা বলেছিলাম তফসিল দেওয়ার আগেই কাজ শুরু হোক, সেটি করতে পারেন নাই। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করেন। বাংলাদেশের বহু বড় বড় মেগা প্রকল্প হয়, 40,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, আর 2 কোটি মানুষের জীবন রক্ষার 8,000 কোটি টাকার সংস্থান হয় না। কেন? আমরা রংপুরের মানুষ কে সবাই মনে করেন মফিজ। চট্টগ্রাম ও ঢাকায় বিএনপি নেতাদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শনিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। গত 5 নভেম্বর চট্টগ্রাম 8 আসনের
বিএনপি মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি জসিমউদ্দিন খান বাবুল। বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের ওপর ধারাবাহিক হামলা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ। রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতার পথ গ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হামলার নেপথ্যের কুশীলবদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় জেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাঁচ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ীর 2টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা 9,47,527 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 4,64,527 জন। বিগত দিনের চেয়ে এবারে নির্বাচনে এই জেলার নারী ভোটাররা বেশি আগ্রহী। নারীর নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে এমন প্রার্থীকে ভোট দিতে চান রাজবাড়ীর নারীরা। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনী আমেজ বইছে রাজবাড়ীতেও। নারীর নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে এমন প্রার্থীকে ভোট দিতে চান এখানকার নারীরা। কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এসব জায়গাতে যেন আমাদের নিরাপত্তাটা ঠিক থাকে। কূটনীতি, তারপর দুর্নীতি, তারপর চোরাচালান এগুলো যাতে বন্ধ হয়। তারা বলেন, বিগত দিনে রাজবাড়ীতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বাড়িতে আমরা চাই পদ্মা ব্যারেজ, পদ্মা ব্রিজ, পদ্মা সেতু এবং মেডিকেল কলেজ, ইপিজেড আমরা এটা চাই। যদি এখানে থাকতো একটি মেডিকেল কলেজ তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান তো হতোই, বরঞ্চ বাইরের আরও স্টুডেন্ট আমাদের এখানে আসতো, যার ফলে কি হতো শিক্ষারও একটা যে বিনিময় যে প্রথাটা, সেক্ষেত্রে কিন্তু আমার এলাকাটা অনেক উপকার হতো। হিংসা বিদ্বেষ ভুলে একটি সমতার বাংলাদেশ চান তারা, যেখানে থাকবে শ্রদ্ধাবোধ। সব মানুষের সাথে সব মানুষের মিল থাকবে, কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু থাকবে না। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা যতক্ষণ না এটা না থাকবে ততক্ষণ বোধ হয় যে আমাদের সমাজটা সুষ্ঠুভাবে চলবে না। দুর্নীতি, চোরাচালান, মাদক মুক্ত একটি আলোকিত রাজবাড়ী চান এই নারী ভোটাররা। একজন নারী হিসেবে আবার যতটুকু চাওয়া যে একটা বৈষম্যমুক্ত দেশ আর দেশের শান্তি যাতে বজায় রাখে, এটা আমার দেশের কাছে চাওয়া। রাজবাড়ীর 2টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা 9,47,527 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 4,64,527 জন। নূর তাজমিন নীর, 71। ময়মনসিংহ নগরীর গোলকিবাড়ি বাইলেনে 5 তলা একটি আবাসিক ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে ভবনের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে এনেছেন। স্থানীয়রা জানান, ইংল্যান্ড প্রবাসী SM রিয়াজুল আমিনের মালিকানাধীন এই ভবনটিতে শুক্রবার সন্ধ্যার পর নিচতলায় ফাটল দেখা দেয়। ফাটল বাড়ার সাথে সাথে ভবনটি হেলতে শুরু করলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মালিকপক্ষের স্বজনদের অভিযোগ, ভবনের পাশে ডেভেলপার কোম্পানির বহুতল ভবন নির্মাণ কাজের কারণেই ভবনটি ঠেলে যাচ্ছে। খুলনা নগরীর জোড়াগেট এলাকায় শনিবার রাতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে নিজেরাই বিস্মিত খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা খোদ শহরের ব্যস্ত এলাকায় অতি গোপনে একটি চক্র দীর্ঘদিন ধরে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করে সন্ত্রাসীদের কাছে বিক্রি করত বলে জানান গোয়েন্দারা। তারা আরও জানান, সন্ত্রাসীরা তাদের প্রয়োজন অনুযায়ী অস্ত্রের চাহিদা দিত এই ওয়ার্কশপে, এরপর তা তৈরি করে সাশ্রয়ী মূল্যে তাদের হাতে তুলে দেওয়া হতো। দেশি তৈরি শটগান, 1 ও 2 নলা বন্দুক, রিভলভার ও পিস্তল তৈরি হতো অতি সহজেই। রাজু হাওলাদারের ছবি ও তথ্যে দেখুন বিস্তারিত। নগরীর জোড়াগেট এলাকায় সেমিপাকা এই ঘরে তৈরি হতো দেশি অস্ত্র। পুলিশ জানায়, এখানে মূলত ইস্পাত দিয়ে অস্ত্রের উপরের অংশ তৈরি হতো। ঢালাই করে যে জিনিসগুলা তৈরি করতে হয় সেই জিনিসগুলা এখানে তৈরি হইতেছে। এর ফিনিশিং এর যে জিনিসগুলা, ধরেন বাটের কাঠের অংশ, তারপরে আপনার স্প্রিং,
এগুলো আবার অন্য জায়গায় সংযোজন হয়। গোয়েন্দারা আরও জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই কারখানায় আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করত, পরে সরবরাহ করত দেশের বিভিন্ন এলাকায়। আর এই কারখানার মূল কারিগর ছিল পিকলু নামে এক ব্যক্তি। তাকে ভাড়ায় আনা হয়েছিল ঈশ্বরদী থেকে। ঘটনাস্থল থেকে আটক করা হয় কারখানার মালিক নজরুল ইসলাম, আকবর আলী ও শহীদুল ইসলামকে। পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে এর চেয়ে বড় অস্ত্র তৈরি কারখানা আর পাওয়া যায়নি। এত কাছের ভিতরেই একটা অস্ত্রের কারখানা রয়েছে, এটা আসলে খুবই উদ্বেগজনক। তো এই ধরনের কাহিনী আসলে মানা যায় না, যে একটা মেট্রোপলিটনের ভিতরে অস্ত্রের কারখানা থাকবে আর আমরা কেউ জানবো না, এটা হতে পারে না। গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে একটি বড় সন্ত্রাসী চক্রের অস্ত্র তৈরি হচ্ছিল বলে তারা প্রাথমিক তথ্য পেয়েছে। কনক রহমান, ৭১।